আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সম্প্রতি ইসরায়েলের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে মরক্কো। গত বছর ডিসেম্বরে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে সই করার পর এবার নিল আরও বড় পদক্ষেপ। এর আগে মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সুদানও একই ধরনের পদক্ষেপ নিয়েছে 2021 সালের শুরুতে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা ইহুদিবাদী রাষ্ট্রটি ক্রমশই মুসলিম বিশ্বের এক একটি দেশকে নিজের পক্ষে নিয়ে যাচ্ছে। এজন্য দেশগুলোকে দেয়া হচ্ছে বিভিন্ন সুবিধা, যার বিনিময়ে তারা বন্ধু হিসেবে গ্রহণ করছে তেল আবিবকে। এ কাজে ইসরায়েলের হয়ে ভূমিকা রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিভিন্ন মুসলিম দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের কৌশল নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বাইজিদ। নভেম্বরের তৃতীয় সপ্তাহে মরক্কো সফর করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তেজ। ব্যাপক আলোচিত ওই সফরটি ছিল উত্তর আফ্রিকার মুসলিম দেশটিতে কোনো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর প্রথম সফর। ওই সফরে দেশ দুটি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি চুক্তি করেছে। গত বছর ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করেছে মরক্কো। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর তারা এই পদক্ষেপ নেয়। অবশ্য বেনি গান্তোজের এবারের সফরের আগেই খবর বের হয় যে ইসরায়েল থেকে একটি অ্যান্টি ড্রোন সিস্টেম কিনেছে মরক্কো। শাইলক ডোম নামের এই সিস্টেমটি অচেনা ড্রোনকে আটকে দিতে পারবে। মরক্কো বলছে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে এই প্রযুক্তি। এর আগেও মরক্কো ইসরায়েলের স্পাইওয়্যার ব্যবহার করেছিল বলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ তুলেছিল। ওই স্পাইওয়্যার দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোবাইল ফোনে গুপ্তচর বৃত্তি করা হয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর আরও একটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনই শুধু করেনি, বরং ইসরায়েল এখন দেশটির প্রতিরক্ষা অংশীদার। মরক্কো এর আগে 1990-এর দশকে ইসরায়েলের সাথে স্বল্পমাত্রার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও 2000 সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার পর সেই সম্পর্ক ছেদ করেছিল। মরক্কো কেন ইসরায়েলের সাথে আবার সম্পর্ক স্থাপন করেছে তার কারণ খুঁজতে গেলে সামনে আসবে প্রতিবেশী আর এক মুসলিম দেশ আলজেরিয়ার সাথে মরক্কোর বৈরী সম্পর্ক। ওয়েস্টার্ন সাহারা অঞ্চলটি নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ বহু বছরের পুরনো। উত্তর আটলান্টিক উপকূলের বিশাল এক অঞ্চল ওয়েস্টার্ন সাহারা। 2,66,000 বর্গ কিলোমিটার আয়তনের অঞ্চলটির 80% মরক্কোর দখলে, আর অবশিষ্ট 20% রয়েছে পলিসারিও ফ্রন্ট নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দখলে। এই গোষ্ঠীটি চায় ওই অঞ্চলে সরাবি আরব ডেমোক্রেটিক রিপাবলিক নামের স্বাধীন দেশ গঠন করতে। পলিসারিও গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেয় আলজেরিয়া। আলজেরিয়ায় তাদের একটি প্রবাসী সরকারও আছে, যেটি নিয়ে আলজেরিয়ার আর মরক্কোর বিরোধ কয়েক দশকের পুরনো। জাতিসংঘ পশ্চিমা সাহারা অঞ্চলের ওপর মরক্কোর অধিকারকে স্বীকৃতি দেয় না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মরক্কো যখনই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, তার কয়েকদিন পরেই ওয়াশিংটন পশ্চিম সাহারা অঞ্চলের ওপর মরক্কোর অধিকারকে স্বীকৃতি দিয়েছে। মনে করা হচ্ছে মরক্কোর শাসকদের এই স্বীকৃতির টোপ দিয়েই ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে প্রলুব্ধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়া মরক্কো সামরিক খাতে মার্কিন ও ইসরায়েলি সহযোগিতা দিয়ে আলজেরিয়ার সাথে টক্কর দিতে পারবে এমন আশাবাদও রয়েছে রাবাতের শাসকদের মনে। 2020 সালের শুরুতে তারা যুক্তরাষ্ট্রের সাথে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। আলজেরিয়া স্বাধীনতার পর থেকে রাশিয়ার সহযোগিতা নিয়ে ক্রমশ সামরিক খাতে এগিয়ে যাচ্ছে। আলজেরিয়ার সহযোগিতা জোরদার করলে পশ্চিম সাহারার স্বাধীনতা আন্দোলন আরও জোরালো হয়ে উঠতে পারে। কিন্তু অঞ্চলটির ওপর মরক্কোর অধিকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়ায় তা আরও কঠিন হয়ে গেল। তাই আলজেরিয়াকে কাউন্টার দিতে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার সুযোগ লুফে নিয়েছে মরক্কো। এই লোভে ফেলেই দেশটির সাথে আবার সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। 2020 সালে 15 সেপ্টেম্বর
হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে স্বাক্ষর করে বাহরাইন ও আরব আমিরাত। এরপর তারা ক্রমশই বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক খাতে ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ হয়েছে। এই দেশ দুটির ক্ষেত্রেও একই ধরনের দুর্বলতার সুযোগ নিয়েছে ইসরায়েল। পারস্য উপসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র বাহরাইন। দেশটির জনসংখ্যা ১৬ লাখেরও কম। তবে এই জনসংখ্যার মাঝে অন্তত ৬০% শিয়া মতাবলম্বী। ইরান ও ইরাকের পর মধ্যপ্রাচ্যের তৃতীয় শিয়া প্রধান দেশ বাহরাইন। কিন্তু দেশটির শাসন ক্ষমতায় রয়েছে সুন্নি আল খলিফা পরিবার। প্রতিবেশী আরব দেশগুলোর সাথে শাসক পরিবারের রয়েছে খুবই ভালো সম্পর্ক, কিন্তু দেশটির শিয়া জনগোষ্ঠীর মাঝে রয়েছে ইরানি প্রভাব। দু সালে আরব বসন্তের সময় বাহরাইনের সরকার পতনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে দেশটির শিয়া জনগোষ্ঠী, আর তাদের ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। ওই বিক্ষোভে প্রায় ১০০ বিক্ষোভকারী ও ডজন খানেক পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা সফল হতে পারেনি। বিক্ষোভকারীদের সহযোগিতা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে বাহরাইনের শাসকরা। এছাড়াও বিভিন্ন সময় দেশটিতে শিয়া জনগোষ্ঠী সরকার বিরোধী তৎপরতা চালায়। যে কারণে ইরানকে নিয়ে সবসময় ভয়ে থাকে বাহরাইন সরকার। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের প্রভাব বাড়তে থাকায় তাদের ভয়ও বাড়তে থাকে। ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের সব দেশেই শিয়া গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়, তাই বাহরাইনের সরকারের এই আশঙ্কা অমূলক নয়। এর আগে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর শিয়াদের ক্ষমতায় বসাতে ইরান অনেক চেষ্টা করেছে। ইয়েমেনে তারা হুথিদের ক্ষমতা দখলে সহযোগিতা করেছে। ইরানি প্রভাব মোকাবেলায় বাহরাইনের শাসকদের দরকার ছিল শক্তিশালী মিত্র, আর ইসরায়েলকে স্বীকৃতি দিলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের কাছ থেকে সহযোগিতা পাবে। সেই সুযোগটাই নিয়েছে ইসরায়েল, আর এতে লাভ হয়েছে উভয় পক্ষেরই। সংযুক্ত আরব আমিরাতও একই কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে বলে মনে করা হয়। তাদের মাঝেও ইরানি আগ্রাসনের আতঙ্ক বাসা বেঁধেছে। অনেক বিশ্লেষক অবশ্যই এজন্য দায়ী করেন ইরানের শিয়াপন্থী নীতিকে, যার ফলে মধ্যপ্রাচ্যের সুন্নি শাসক গোষ্ঠীর মনে ভয় ধরাটা অস্বাভাবিক নয়। আর সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে ইসরায়েল। ১৯৮০ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মিশর। ওই ঘটনার পর মিশর সিনাই উপত্যকার দখল ফিরে পেয়েছিল। ১৯৬৭ সালে ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধে সিনাই উপত্যকা দখল করেছিল ইসরায়েল। এরপর কয়েক দফা সামরিক অভিযান চালিয়েও মিশর ওই উপত্যকা উদ্ধার করতে পারেনি। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় এক চুক্তির পর ইসরায়েল সিনাই উপত্যকা থেকে সেনাদের সরিয়ে নেয়, আর এর কয়েক মাস পরই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর। দুটি বিষয় পরস্পরের জড়িত বলেই মনে করা হয়। আফ্রিকার আরেক দেশ সুদান অনেকদিন ধরেই ছিল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায়। এছাড়া দেশটির উপর ছিল অনেকগুলো নিষেধাজ্ঞা। এই তালিকা থেকে বের হওয়ার উপায় খুঁজছিল দেশটি। সেই সুযোগ তারা পেয়েছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে। অন্যভাবে বলা যায় যে সুদানের এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে দেশটিকে বাধ্য করা হয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সুদান ও ইসরায়েল এই বিষয়ে আলোচনা শুরু করে। ১৯৯৮ সালে তানজানিয়া ও কেনিয়ার মার্কিন দূতাবাসে বোমা হামলা এবং ২০০০ সালে একটি মার্কিন জাহাজে হামলার সূত্র ধরে সুদানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। দেয়া হয়েছিল অনেকগুলো নিষেধাজ্ঞা। সুদানের মতো গৃহযুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য এমন পরিস্থিতিতে এগিয়ে চলা ছিল কঠিন। সেখান থেকে তাদের উত্তরণের জন্য শর্ত দেয়া হয় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার। অবশেষে ২০২১ সালে সুদান আব্রাহাম অ্যাকর্ড অনুযায়ী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে মুসলিম দেশগুলোকে কোনো না কোনো স্বার্থের প্রলোভনে অথবা তাদের দুর্বলতাকে পুঁজি করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়েছে। আর এসব ক্ষেত্রে ইসরায়েলের হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। তারা প্রয়োজন মতো কাউকে ভূখণ্ড ফিরিয়ে দিয়েছে, কাউকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে, কাউকে দিয়েছে নিরাপত্তার আশ্বাস। আর বিনিময়ে ইসরায়েল পেয়েছে
একের পর এক মুসলিম দেশের স্বীকৃতি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।